বোনো, আসবো? মেঘ তাড়াতাড়ি করে চোখ মুছতে মুছতে উঠে বসলো। স্মিত কণ্ঠে বলল, আসো। তানভীর নরম কণ্ঠে বলল, মন খারাপ কেন? এমনি। উচ্ছ্বাসিত কণ্ঠে তানভীর পুনরায় বলল, থাক, আর কাঁদতে হবে না, তোকে এক্ষুনি বিয়ে দিয়ে দিচ্ছি না। মেঘ অবাক চোখে তাকিয়ে রইল। তানভীর হাসছে। তানভীরের হাসি দেখে মেঘ মন খারাপ করে বলল, ভাইয়া তুমি এখন যাও। তানভীর গলা খাকারি দিয়ে পুনরায় বলল, তোকে শাস্তি না দিয়ে তো যাবো না। ঠোঁট ভিজিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করলো। সে শাস্তি? আতঙ্কের মেঘের বুক কেঁপে উঠল। তবে কি আবির ভাই সব বলে দিয়েছেন? ভাইয়া তারই শাস্তি দিতে এসেছেন? মেঘ চিবুক নেমে গলায় আটকালো। ভয়ে হাত পা কাঁপছে। আজ কোনোভাবেই রক্ষা নেই। তানভীর হাসি মুখে উত্তর দিল, তুই যে শুধু ভাইয়ার সঙ্গে ছবি পোস্ট করলে, আমার সঙ্গে করলি না। কাজটা কি ঠিক করেছিস? মেঘ নিশ্চুপ, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বলল, এটা শাস্তি স্বরূপ। তুই এখন ফ্রেশ হয়ে নিচে যাবি, আমার সঙ্গে ছবি তুলবি, সেই ছবি পোস্ট করবি। মেঘ প্রখর নেত্রে তানভীরকে দেখল। ভাইয়ার হাসি মুখ দেখে মেঘ না চাইতেও হাসলো। মেঘের মুখে হাসি দেখে তানভীর স্বস্তির নিঃশ্বাস চালো। একদিকে আবিরের রাগ, অন্যদিকে মেঘের কান্না। ভাই হিসেবে তানভীরের দুদিকই সামলাতে হয়। তানভীরের কথা শুনে মেঘের মনের ভয় অনেকাংশ কেটে গেছে। সকালবেলা ছবি পোস্ট করার সময় তানভীরের কথা মনে ছিল না মেঘের। কোনো কিছু না ভেবেই আবিরের সাথে ছবি পোস্ট করেছিল। সারাদিন আর মোবাইল ধরা হয়নি। মেঘ নিচে নামতেই মিম আর আদি দুজনের ছবি তোলার জন্য ছুটে আসছে। তানভীর আগেই ওদেরকে বলে গেছিল। তানভীরের সঙ্গে ছবি তোলার পর তানভীর নিজেই সেখান থেকে একটা ছবি মেঘের ফেসবুক আইডিতে পোস্ট করেছে। তারপর মিম আদির সঙ্গে নবদম্পতির সঙ্গে ছবি তুলেছে। মিম হঠাৎই মেঘের হাত ধরে প্রশ্ন করলো, আপু, মেহেদি দিয়ে হাতটা এভাবে নষ্ট করছো কেন? আদিও মেঘের হাতটা খেয়াল করে বলল, মেঘাপু, তোমার হাতটা খুব পচা দেখাচ্ছে। মেঘ মৃদু হাসলো। ভাই বোনেদেরকে তো বলতে পারবে না। আবির ভাইয়ের নাম লেখার শাস্তি স্বরূপ আবির ভাই হাতটা নষ্ট করেছেন। মাইশা সবার দিকে এক পলক তাকিয়ে তানভীরকে প্রশ্ন করলো, আবির কোথায়? ভাইয়া ফ্রেশ হতে গিয়েছিল, আসতেছে। ও আচ্ছা। আবির ভাই আসতেছে শুনেই মেঘের বক্ষস্থলে কম্পন শুরু হয়ে গেছে, পা কাঁপছে। আবির ভাইয়ের মুখোমুখি হবার জন্য অষ্টাদশী বিন্দুমাত্র সাহস বেঁচে নেই। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আবির উপস্থিত হলো। পাঞ্জাবি পাল্টে খয়েরি রঙের শার্ট সাথে কালো প্যান্ট ইন করে পড়েছে। ভেজা চুলগুলো হাত দিয়ে সেট করছে, সাথে বডি স্প্রে ঝাঁঝালো গন্ধ। অষ্টাদশীর হৃদয় কেড়ে নিয়েছে। যতই রাগ, অভিমান আর মনোমালিন্য থাকুক না কেন, প্রিয়জনের উপস্থিতি যেন সব সমস্যার একমাত্র সমাধান। সব ভুলে মেঘ ব্যগ্রভাবে আবিরকে দেখছে। হৃদয়ে ঝড় চলছে। ঝড়ের আভাস বুঝতে পেরে আবির নিজের দৃষ্টি প্রতিরুদ্ধ করে পাশ কেটে স্টেজে চলে গেল। আবির আশায় নতুন করে আবারও ছবি তোলা হচ্ছে 5 ভাই বোন, মাইশা আর তার হাজবেন্ডের সঙ্গে। সাকিব মামারা, বাবা, চাচারা মোটামুটি সবার সঙ্গে ছবি তুলেছে। বেশ কিছু ছবিতে মেঘ আবির পাশাপাশি থাকলেও কেউ কারোর দিকে তাকায়নি। ছবি তোলা শেষ হতে মেঘ হালিমা খানের সাথে বাড়ির ভেতর চলে গেছে। ছোটবেলা থেকে মেঘের অভ্যাস, কারোর প্রতি অভিমান হলে সেটা প্রকাশ করতে না পারলে গম্ভীর হয়ে যায়। কারোর সাথে বেশি কথা বলে না, মায়ের পিছনে ঘুরঘুর করে। আচমকা বিয়ে বাড়ির অভিলাষ বদলে গেছে। চারিদিকে কান্নার রব। কনে পক্ষের সবচেয়ে কষ্টকর মুহূর্ত হলো কনে বিদায়। গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ে পর্যন্ত সবার মধ্যে যতটা আমেজ থাকে, কনে বিদায়ের সবটার অভিসঙ্গে মিশে যায়। জন্মের পর থেকে 20 থেকে 25 বছর এক বাড়িতে বেড়ে ওঠা মেয়েকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় এক অচেনা পরিবারে। বাবা মা, ভাই বোনেদের প্রতি এত বছরের ভালোবাসা, আবেগ, অনুভূতির বাঁধন ছিঁড়ে চিরতরে চলে যেতে হয়। বিয়ে নামক সামাজিক বন্ধনের কারণে বাবা মায়ের আদরে বড় করা রাজকন্যারা বাবার বাড়ির মেহমান হয়ে যায়। শুরু হয় এক নতুন জীবন। যে জীবনের প্রথম লড়াইটাই হলো অচেনা, অপরিচিত মানুষগুলোকে আপন করে নেওয়া। বড় মামার বড় মেয়ে মায়েশা
তাই সবার খুব আদরের। বড় মামা মামি মাইশার বাঁধভাঙ্গা কান্না দেখে বিয়েবাড়ির প্রতিটা মেহমান কাঁদছে। বোনকে জড়িয়ে ধরে বিরামহীন কাঁদছে মালা আর দিশা। দিশার থেকেও মালার কান্নার গভীরতা অনেক বেশি। দুই বোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো। মাইশার বড় ভাই না থাকায় আবির, তানভীর, সাকিব আরেকটা কাজিনকে মাইশার সঙ্গে শ্বশুরবাড়ি যেতে হবে, তবে তারা রাতেই চলে আসবে। মেয়েদের মধ্যে স্মৃতি আর দিশা যাচ্ছে মাইশার সঙ্গে। সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতি গাড়িতে উঠল। ফুল দিয়ে সজ্জিত এক সাদা রঙের প্রাইভেট কার ধীর গতিতে যাত্রা শুরু করেছে। গাড়ি চলছে ধীর গতিতে। মাইশা কেঁদে যাচ্ছে, এক পাশে দিশা, অপর পাশে মাইশার হাজবেন্ড। বাড়িতে আত্মীয় স্বজনের কান্নার শব্দ। মাইশার বিদায়ের পর আত্মীয়দের ভিড় ঠেলে সেই যে মালা রুমে ঢুকেছে, রুম থেকে আর বের হয়নি। মেঘ বিকেল থেকে মায়ের সঙ্গে ঘুরছে। মাইশাপুর কান্না দেখে নিজের অজান্তে মেঘের চোখ বেয়ে অনর্গল জল পড়ছিল। মায়ের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে আঁচল ভিজিয়ে ফেলেছে। আজ এত কাছ থেকে কোণে বিদায় দেখে মেঘের নিজের প্রতি প্রচণ্ড ভয় কাজ করছে। সে যে এত সামান্য কারণে কেঁদে একাকার অবস্থা করে, বিয়েতে কি অবস্থা হবে? তৎক্ষণাৎ মনে মনে বিড়বিড় করলো, আবির ভাইয়াকে বিয়ে করলে তো আমায় বিদায়ও দেবে না, আর আমার কাঁদতেও হবে না। কানায় ভেজা চোখ, গাল পেয়ে গড়িয়ে পড়া পানির দাগ, তার সঙ্গে মুখে অকৃত্রিম মায়াবী হাসি। একটা বয়সের পর থেকে মেয়েটা সব কিছুর সঙ্গে নিজেকে তুলনা করে। তেমনি মাসাপুর বিদায় দেখে মেঘ নিজের চিন্তায় মগ্ন হয়ে গেছে। তবে অকৃপণ হাসিটা বেশি সময়ের জন্য স্থির হতে পারেনি। আবির ভাইয়ের লেপটে দেওয়া মেহেদির দিকে নজর পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আনমনে বিড়বিড় করে বলল, আবির ভাইয়ার অনুভূতির রাজ্য জুড়ে কোনো মহিয়সীর বসবাস। আমার হাত থেকে নাম মোছার কারণ কি শুধুই পরিবার, নাকি অন্য কোনো রমণী? কেন? সন্ধ্যার বেশ খানিকটা সময় পর বিয়েবাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে। আবিরের বাবা, চাচু, মায়েশার মামা, খালু সবাই একসঙ্গে আড্ডা দিতে বসেছেন। যার যার ব্যবসা, চাকরি, সন্তান নিয়ে কথা বলতে বলতে আবিরের বিয়ে নিয়ে কথা উঠছে। আলী আহমদ খানকে প্রশ্ন করায় তিনি স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছেন, ছেলে রাজি থাকলে আগামী বছরই ছেলেকে বিয়ে করাবো। মিম, মেঘ আদি মায়েশার কাজিনদের সঙ্গে কিছুক্ষণ গল্প করেছে। মালা আপুকেও ডেকেছে, কিন্তু মালা দরজাই খুলেনি। সবার ডাকাডাকিতে অনেকক্ষণ পর মালার রুম থেকে বেরিয়ে আসছে। মিমরা তখন রাতের খাবার খাচ্ছিল। কাঁদতে কাঁদতে মালার চোখ মুখ ফুলে গেছে। সারাদিন খায়নি, তাই জোর করে খেতে বসানো হয়েছে। মালার প্রতি মেঘের বিতৃষ্ণা আর ক্ষোভ থাকলেও বোনের প্রতি ভালোবাসা দেখে মেঘের বড্ড মায়া হচ্ছে। মেঘ নিজে থেকেই মালার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছে, কিন্তু মালার আচরণে মনে হচ্ছে মেঘকে সে সহ্য করতে পারছে না। তা বুঝতে পেরে মেঘ রুমে চলে গেছে। সারাদিনে ক্লান্তিতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আবিরা ফিরেছে প্রায় 10টার দিকে। ততক্ষণে বিয়ে বাড়ির হইচই শেষ। শীতের সময় 10টা মানেই গভীর রাত। মামিরা ব্যতীত সকালে শুয়ে পড়েছে। আবিরা ফ্রেশ হয়ে উঠোনের শেষে প্রান্তে আগুন জ্বালিয়েছে। আবার কবে কাজিনরা একত্রিত হতে পারবে তা জানা নেই। দিনটাকে স্মরণীয় করে রাখতেই সমবয়সী সকালে গভীর রাতে আগুন পোহাচ্ছে আর সবার জীবনের গল্প বলছে। ঘণ্টাখানেক গল্প করার পর সাকিব তানভীরকে উদ্দেশ্য করে বলল, কিরে তানভীর, তোর অন্তরের প্রদেশে যে এক ললনা বসতি স্থাপন করেছে তা তো বললি না? তানভীর কণ্ঠ খাদে নামিয়ে উত্তর দিল, তেমন কিছু না। তুই বলবি কিনা বল। কি বলবো? তুই মেঘবতীর বান্ধবীকে কবে থেকে পছন্দ করতিস? কিছুদিন হবে। সাকিব মাথা চুলকে শুধালো, আমি তো শুনছিলাম তুই অনেক বছর যাবত বন্যাকে ফলো করছিস। তানভীর ভুরু কুঁচকে উত্তর দিল, এত বছর কি আমার জন্য ফলো করছিলে না কে? ভাইয়া তো বলেছে বনুর কাছে বান্ধবীর ওপর নজরদারি করার জন্য। আবির প্রখর নেত্রে তানভীরকে দেখে বলল, আমি না হয় নজরদারি করতে বলছিলাম, প্রেমে পড়তে তো বলি নাই। সাকিব ভাব নিয়ে বলল, সত্য কথা। তানভীর মন খারাপ করে উত্তর দিল, প্রেমে পড়েছি কি পড়েনি সেটা তো আর সেই মেয়ে জানে না। আমি কখনো বলতেও যাব না, তাহলেই তো হবে। সাকিব আর আবির দুজনেই সশব্দে হেসে উঠল। সাকিব হাসি মুখে বলল,
এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমরা তো মজা করছি। তুই শুধু বল, প্রেমে কবে পড়েছিস, তাহলেই হবে। আবিরের হাসি দেখে তানভীর এক বুক সাহস নিয়ে বলা শুরু করলো। বনুদের বিদায় অনুষ্ঠানে বনুকে নিয়ে কলেজে গিয়েছিলাম। ভাইয়া বারণ করেছিল বিধায় বনুকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম, কিন্তু কলেজ গেটে ওনাকে শাড়ি পরা দেখে আমার মনোযোগ থমকে গিয়েছিল। বুকের ভেতর এক অদ্ভুত মায়া কাজ করছিল। বনুর ফ্রেন্ড হিসাবে মেয়েটাকে ছোট থেকেই দেখে আসছে, অথচ কখনোই এমনটা মনে হয়নি। সেদিন তাকে দেখে মনে হয়েছিল আজীবন ক্লান্তিহীন তাকে থাকলেও তাকে দেখার তৃপ্তি মিটবে না। আবির, সাকিব সহ বাকিরাও মুগ্ধ হয়ে তানভীরের দিকে তাকিয়ে আছে। তা দেখে তানভীর লজ্জায় পড়ে গেছে। সাকিব মৃদু হেসে সোজা সাপটা জবাব দিল। ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত যে তোকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে টেনে এনেছে। বিষাদ ছুঁতে চাওয়া তানভীর পুনরায় কারো মোহমায় জড়িয়েছে। আবির হিমশীতল কণ্ঠে বলল। তুই ঠিক থাকলে বাকিটা আমি সামলে নিব, কিন্তু এবার যদি তোর মধ্যে উল্টাপাল্টা কিছু দেখি তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। তানভীর ঘাড় বেঁকিয়ে সম্মতি দিল। মিমের ডাকে সকাল সকাল ঘুম ভাঙে মেঘের। মেঘ ঘুমো ঘুমো চোখে তাকাতেই মিম পুনরায় বলল। ভাইয়া তোমায় রেডি হতে বলেছে। মেঘ ঘুমের মধ্যেই বলল। তোমায় ঢাকা নিয়ে যাবে। এখন হ্যাঁ, ভাইয়া রেডি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি উঠো। এক লাফে শোয়া থেকে উঠে বসে মেঘ আশেপাশে তাকাচ্ছে। সদ্য ফোটা ভোরের আলোয় মেঘের কুহকি মুখমণ্ডলে চিন্তার ছাপ স্পষ্ট। চোখ কসলাতে গিয়ে দৃষ্টি পড়ে হাতের দিকে। ক্ষণিকের ব্যবধানে ছোট্ট হৃদয় হানা দেয় রাজ্যের অভিমান। গতকাল সকালটা কতটা মিষ্টি ছিল। আবিরের কণ্ঠে ঘুম ভেঙেছিল, অথচ আজ অষ্টাদশী হৃদয়ে পোষা ভালোবাসার অনুভূতিগুলো অভিসঙ্গে রূপ নিয়েছে। মেঘ অভিমানে কণ্ঠে বলে। ওনাকে বলে দিস বাসায় ফিরলে সবার সঙ্গেই ফিরবো, আমি এখন ঘুমাবো, আমায় আর ডাকবি না। কথাটা বলেই মেঘ গায়ে লেপ জড়িয়ে শুয়ে পড়েছে। মিম বোনের কথা মতো নিচে কি সবাইকে জানিয়ে দিয়েছে। এক একে আম্মু, বড়মু, কাকিয়া সবাই ডেকেছে, কিন্তু মেঘের জেদের কাছে সকলের হার মানতে বাধ্য হয়েছে। তানভীর শীতল কণ্ঠে আবিরকে বলল। বনু যেহেতু এখন যেতে চাচ্ছে না, জোর করে নেওয়ার চেয়ে পরে আমাদের সঙ্গে নিলে ভালো হতো না? আবির গম্ভীর কণ্ঠে বলল। ওকে রেখে যাওয়ার রিস্ক আমি নিব না। আমি আছি তো, মালার সঙ্গে কথা বলার সুযোগ দিব না, চোখে চোখে রাখবো বনুকে। কিভাবে ভরসা করব বল? নিজেকেই তো ভরসা করতে পারছি না। তোর বোন যেন কষ্ট না পায় তার জন্য যতটা সম্ভব সময় দিয়েছি, আশেপাশে থেকেছি, এমনকি 12 বছর পর ওর জন্যই মেহেদি ছুঁয়েছি। এত কিছু করেও তোর বোনের মুখের হাসি ধরে রাখতে পারলাম না। বনু এমনিতেই তোমার উপর রেগে আছে, ওর মনের বিরুদ্ধে জোর করে নিয়ে গেলে যদি আরও বেশি রেগে যায়। আবির নিশ্চুপ। মেঘকে নিয়ে দুশ্চিন্তা আবিরের মনেও ঘুরপাক খাচ্ছে। গতকাল মেঘের বলা কথাই আবির অনেক কষ্ট পেয়েছে। প্রচণ্ড ঠান্ডায় গভীর রাতে নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা একাকী বসেছিল। হাত পা জমে বরফর জ্বর হয়েছে, অথচ হৃদয়ের রক্তক্ষরণ থামানোর সামর্থ্য ছিল না। শেষ রাতে বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়েই রেডি হয়েছে। বাবা, কাকা আর মামাদের গতকাল রাতেই জানিয়ে দিয়েছিল আবির ঢাকা ফিরবে বলে। সকাল সকাল নিশ্চিন্তে আলী আহমেদ খান, মোজাম্মেল খান আর বড় মামা ঘুরতে বেরিয়েছেন। মেয়েকে ওঠাতে ব্যর্থ হয় হালিমা খান। তানভীর আবিরকে উদ্দেশ্য করে বলেন। এই মেয়ে মনে হয় না এখন আর উঠবে, আজকের ক্লাস না হয় মিসই দিয়ে দিই। আবির রাশভারী কণ্ঠে বলল। 2 ঘন্টার জন্য ক্লাস মিস দেওয়ার কোনো মানে হয় না। তোমরা আজ থাকলে আমি কিছুই বলতাম না। একটু পর তোমরা যদি যাওই, তাহলে এখন আমার সঙ্গে ক্লাসে যেতে সমস্যাটা কোথায়? তোর সাথে যেতে সমস্যা হবে কেন? ঠান্ডার মধ্যে উঠতে হয়তো আলসি লাগছে। আমি দেখছি বলে আবির ঘরে ঢুকলো। মেঘের রুমের সামনে এসে চারপাশে চোখ বুলিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। বিছানায় লেপ মুড়ি দিয়ে মেঘ গভীর ঘুমে মগ্ন। ধীরে গতিতে রুমে ঢুকে বিছানার পাশে বসলো। ঘুমুক্ত মেঘের মুখের পানে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সামনের দিকে ছোট চুলগুলো মেঘের গালে কপালে এলোমেলো হয়ে আছে। তা দেখে
আবিরের ভুরু যুগল কুঁচকে আসে। চুলগুলোকে বড্ড হিংসা হচ্ছে তার। অতি সামান্য কারণেই আবিরের নাক ক্রোধে ফুঁসে উঠছে। দীর্ঘশ্বাস ছেড়ে দুই হাতের কোনোই ভর দিয়ে এগিয়ে গেল মেঘের কাছাকাছি। ফু দিয়ে অগোছালো চুলগুলো সরানোর চেষ্টা করলো। দু একটা চুলের খোঁজায় মেঘ ঘুমের মধ্যেই বাম হাত দিয়ে বাকি চুলগুলো সরিয়ে কপালের উপর রেখে পুনরায় ঘুমের রাজ্যে ডুব দিল। আবির মেঘের হাতের দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে মেঘের হাত নিজের কাছে টেনে আলতোভাবে ওষ্ঠ চোয়ালো মেহেদি দিয়ে লেপটানো রঙের উপর, যার কারণে আবিরের পেয়সীকে কাঁদতে হয়েছিল। আবির মেঘের হাতে হাত রেখে মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘের সাড়া নেই দেখে দ্বিতীয়বারের মতো হাতে অনুগ্রহ চুমুখে হাত ছেড়ে পুনরায় কিছুটা উচ্চস্বরে ডাকলো, ম্যাম। ঘুমন্ত কণ্ঠের আওয়াজ ভেসে আসলো। মেঘের নিঃশাক্ত আওয়াজে আবিরের হৃদয় রক্তক্ষণ নিমিষেই থেমে গেছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। পেয়সীর ডাকে প্রতি উত্তরে সর্বদাই বলে আবির আজ পেয়সীর মুখে এই শব্দ শুনে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আনমনে বিড়বিড় করে বলল, উফ, আপনার ঘুম ভাঙানোর সম্পূর্ণ দায়িত্বটা যে কবে নিতে পারবো। আবির গলা খাকারিতে একটু গম্ভীর কণ্ঠে ডাকলো, এর বেশি লেট হলে অফিস ক্লাস কোনোটাই ধরতে পারবো না কিন্তু। আবিরের কথা মেঘের কান পর্যন্ত পৌঁছাতেই সহসা চোখ মেলল। চোখ পড়ল আবিরের গভীর নেত্রে। শ্যামবনের পুরুষের কোমলপ্রাণ দৃষ্টি অকারণেই সেই পুরুষের প্রেমে পড়তে বাধ্য হয়। হৃৎপিণ্ডের চার প্রকোষ্ঠ জুড়ে অনুভূতিদের বিচরণ শুরু হয়েছে। আবিরের ছুরির নাই চাহনি দেখে মেঘ পল্লব ঝাপটালো, দৃষ্টি সরিয়ে তাকালো অন্যদিকে। মনে পড়েই জমে থাকা অভিমানেরা ক্রোধে রূপান্তরিত হতে বেশি সময় লাগলো না। রাগান্বিত কণ্ঠে, আমি এখন যাব না। বলতেই আবির বাজখাই কণ্ঠে বলল, তুই যাবি কিনা সেই সিদ্ধান্ত শুনতে আসিনি। 20 মিনিট সময় দিলাম তোকে, 20 মিনিটের মধ্যে রেডি হবি। মেঘের প্রবল জেদ আবিরের হুঙ্কারের সামনে নিস্তেজ হয়ে পড়েছে। মেঘ মিনমিন স্বরে বলার চেষ্টা করলো, আমি বললাম 19 মিনিট বাকি। মেঘ সরু নেত্রে আবির দিকে চেয়ে বিড়বিড় করে বলল, ফালতু বেটা। আবির মেঘের চোখে চোখ রেখে বলল, 18। মেঘ বিড়বিড় করতে করতে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকতে গিয়ে ছুটে এসে ব্যাগ থেকে ড্রেস নিয়ে বের করে পুনরায় ওয়াশরুমে ঢুকলো। আবির মুচকি এসে পকেট থেকে ফোন বের করলো। মেঘ ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আবির বিছানায় হেলান দিয়ে ফোন চাপতেছে। মেঘ বের হতেই আর চোখে একবার দেখে নিল। ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধোয় মেঘের হাত পা থেকে শুরু করে সারা শরীর অনবরত কাঁপছে। কাঁপাকাঁপি দেখে আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, খুব বেশি ঠান্ডা লাগছে? বাইকে যেতে পারবি নাকি গাড়ি নিয়ে যেতে হবে? আবির ভাইয়ের যত্ন দেখে প্রতিটা ক্ষণে নতুন করে আবিরের প্রেমে পেল। আজ সবকিছু বিরক্ত লাগছে। বারবার শুধু মালা আপু আর তার নাম মোছার কথা মনে পড়ছে আর মনে মনে বলছে, আবির ভাই শুধু আমাকেই শাস্তি দিলেন, অথচ মালা আপুকে কিচ্ছু বললেন না। এখন আবার যত্ন নিতে হবে না। আবির আবার শুধালো, কি হলো, গাড়ি বের করব? প্রয়োজন নেই। মেঘের অভিমানী স্বর বুঝতে পেরে আবির আর কথা বাড়ায়নি। রেডি হতে বলে নিচে চলে আসছে। আবির মামি নানু কাজিনদের সঙ্গে কথা বলছে। মেঘ নিচে আসতেই মামিরা তাড়াতাড়ি করে পিঠা খেতে দিয়েছেন। এত সকালে রান্না হয়নি, না খেয়ে বের হলে বড় মামা রাগারাগি করবেন। আবির, সাকিব, তানভীর ওরা ভোরবেলায় পিঠা খেয়েছিল। মেঘ অল্প খেয়ে সবার থেকে বিদায় নিয়ে অনিচ্ছা সত্ত্বেও মালা রুমে ঢুকলো। মালা শুয়ে শুয়ে ফোন চাপতেছিল। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আপু আসছি, ভালো থাকবেন। মালা মেঘের দিকে কেমন করে চেয়ে আছে। মিনিটখানেক নীরব থেকে কঠিন স্বরে বলল, তুমিও ভালো থেকো, খুব বেশি ভালো থেকো। মেঘ হতভম্ব হয়ে মালার মুখের দিকে তাকিয়ে আছে। মালা ভিতরের সবটুকু আক্রোশ নিয়ে কথাটা বলেছে। মাইশাপু যতটা ঠান্ডা, মালা ঠিক ততটাই উগ্র। সেটা তার আচরণে প্রকাশ পায়। ভারী জ্যাকেট, হেলমেট, হ্যান্ড গ্লাভস, বুট পরে হাতের ব্যাগটা মাঝখানে রেখে বসেছে। সকলকে বিদায় দিয়ে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে।
সাকিব আর তানভীর গত রাত থেকে আবিরকে বোঝাচ্ছে মেঘের আচরণে যতই খারাপ লাগুক আবির সহজে সেটা মেঘের সামনে প্রকাশ করবে না, কিন্তু সেই খারাপ লাগার মাত্রা বেড়ে গেলে সবটা ঝড় আবিরের উপর দিয়ে যাবে। রাগের বশে নিজের ক্ষতি করে ফেলবে এ ভয়ে আছে দুজন। বাইক চলছে নিজস্ব গতিতে। কিছু দূর গিয়ে আবির বাইক থামায়, নিজের ব্যাগ থেকে চাদর বের করে মেঘের গায়ে জড়িয়ে দিয়েছে। কিছু দূর এগিয়ে চায়ের স্টল থেকে চা খেয়েছে। ঢাকা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে কম করে হলো 10 বার বাইক থামিয়েছে। সচরাচর বাইক চালানোর সময় আবির এত ব্রেক নেয় না, গন্তব্যে পৌঁছেই তবেই থামে, কিন্তু আজ তার ব্যতিক্রম হচ্ছে। প্রেয়সী অভিমান ভাঙানোর ব্যর্থ চেষ্টা করছে বারবার। এতটা পথ একসঙ্গে এসেছে, কতবার বাইক থামিয়েছে, এটা সেটা কিনেছে, চা খেয়েছে, অথচ সম্পূর্ণ পথেই মেঘ নিশ্চুপ ছিল। ভুল করো একটা বারের জন্য চোখ তুলে তাকায়নি। ভার্সিটির গেটের কাছে বন্যা, লিজা, সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম সকলে আড্ডা দিচ্ছিল। মেঘ তাদের দেখে আবিরকে বলল, এখানেই নামবো। আবির যথারীতি ব্রেক কষল। মেঘ নেমে হেলমেট খুলতেই তামিম আর লিজা একসঙ্গে বলল। বাকিরাও মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ঘুরে ওদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু এই হাসিতে নেই কোনো মুগ্ধতা। মেঘ কয়েক পা এগোতেই আবির পিছু ডাকলো। ক্লাস শেষ হলে ওয়েট করিস, আমি নিতে আসবো। কে হেলমেট পরা আবিরকে দেখে মিনহাজ বুড়কুচকে তামিমের দিকে তাকালো। দুজন তাকাতাকি করলো কিছুক্ষণ। তামিম বন্যাকে জিজ্ঞেস করলো, বাইকারটা কে রে বন্যা? বন্যা মুচকি এসে বলল, যার আশিকিতে মেঘ অত্যাসক্ত। মিনহাজ, তামিম সহ সাদিয়া, মিষ্টি সকলে একসঙ্গে চেঁচিয়ে উঠল। বন্যা ভ্রুক্ষেপহীন উত্তর দিল। এত অবাক হওয়ার কি আছে? মিনহাজ গম্ভীর কণ্ঠে শুধালো, কি হয় মেঘের? চাচাতো ভাই। আপন? হ্যাঁ। ততক্ষণে মেঘ কাছাকাছি চলে আসছে। মেঘের গোমরা মুখ দেখে সাদিয়া আহ্লাদি কণ্ঠে শুধালো, কি হয়েছে আমার জানোটার? বয়ফ্রেন্ড চলে যাচ্ছে বলে মন খারাপ? লিজা, সাদিয়া, মিষ্টি তিনজনেই উচ্চ স্বরে হাসছে। বন্যা মৃদু হাসছে। মেঘ বন্যার দিকে রাগী চেহারায় তাকিয়ে আছে। সাদিয়ারা হাসলেও হাসি নেই তামিম আর মিনহাজের মুখে। দুই বন্ধু বারবার চাউচাই করতেছে। শুভেচ্ছা ক্লাসের দিন গেটের সামনে প্রথমবার মেঘকে দেখে মিনহাজের ভালো লেগেছিল। অফিসের কাজ থাকায় তাড়াহুড়ো করে অফিসে চলে গিয়েছিল বিধায় মেঘের সঙ্গে কথা বলতে পারেনি। কিছুক্ষণ পর মেঘ আর বন্যা যখন ক্লাস খুঁজতেছিল তখন মিনহাজ মেঘকে দেখে ইচ্ছাকৃত ধাক্কা দিতে চেয়েছিল, কিন্তু মেঘ সরে যাওয়ায় ধাক্কাটা লাগেনি। তারপর সিনিয়রের ভাব নেওয়া, ফাজলামো করা, বন্ধুত্ব সময়টাই ছিল মিনহাজের প্ল্যান। একবার বন্ধুত্ব হয়ে গেলে সময় সুযোগ বুঝে প্রপোজ করবে, এই আশাতেই দিন গুনছিল। কিন্তু মেঘ অন্য পুরুষে আসক্ত শুনে মিনহাজের মাথায় আকাশ ভেঙে পড়েছে। শীতের সকালেও মিনহাজের শরীর বেয়ে ঘাম ছুটছে, অস্বস্তি লাগছে, শুকনো গলায় ঢোক গিলল। মেঘ ঘড়িতে টাইম দেখে সবার উদ্দেশ্যে রাগী স্বরে বলল, তোরা কি ক্লাসে যাবি নাকি আমি একাই চলে যাব? যাব বলে ওরা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। মিনহাজ ধীর পায়ে হাঁটছে আর তামিমকে উদ্দেশ্য করে বলছে, আমি যে মেঘকে ভালোবেসে ফেলেছি তার কি হবে? টেনশন করিস না, চল ক্লাস শেষ করে আসি, তারপর মেঘকে নিয়ে বসবো। মেঘের সাথে ওই ছেলের প্রেমের সম্পর্ক আছে নাকি শুধু ভালো লাগাটাই সবটাই জেনে নিব। বন্যা সামনে থেকে ব্যস্ত গলেই বলল, কি রে, তোরা ক্লাস করবি না? এখনই আসছে। মিনহাজ হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে তামিমের দিকে তাকালো। তামিম নিরুদ্বেগ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, তোর যদি বন্যাকে ভালো লেগে থাকে তাহলে প্রপোজ করে ফেল। মেঘের মতো বন্যার জীবন কেউ থাকলে পরে কান্না করিস না। ক্লাস শেষ করে বের হতে না হতেই মিনহাজ বলল, চল তোদের আজকে ফুচকা খাওয়াবো। মিষ্টি প্রশ্ন করলো, হঠাৎ কাহিনী কি? প্রেমে টেমে পড়ছিস নাকি? তোর আমার বান্ধবী, তোদের খাওয়াবো না কারণ লাগে নাকি? লিজা হাসতে হাসতে বলল, খাবি কিনা বল। আজ মেঘের দিকে তাকিয়ে বলল, চল। মেঘ আস্তে করে বলল, তোরা যা, আমার ফুচকা খেতে ইচ্ছে করছে না। আমি ফুচকা না খেলে অন্য কিছু খাবি, তবুও চল প্লিজ। যাব না বললাম তো। লিজা, সাদিয়া, মিষ্টি আর তামিমের জোড়াজড়িতে মেঘ আর বন্যা দুজনেই রাজি হয়েছে। মিনহাজদের পরিচিত এক ফুচকার দোকানে সবার পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে
চা খেতে খেতে গল্প করছে। তামিম মেঘকে প্রশ্ন করলো। ওই ছেলেটা কি সত্যিই তোর বয়ফ্রেন্ড? মেঘ গম্ভীর গলায় জবাব দিল। না, দুর্ভাগ্যবশত উনি আমার চাচাতো ভাই। বোনা ভুরু কুচকে তাকিয়ে মেঘকে শুধালো। কালকে পর্যন্ত তো ওনার জন্য দেওয়ানা ছিলে, ডেতে ছবি আপলোড করলি, আজ হঠাৎ কি হলো? শোনা না। মিনাজ ভারী গলায় প্রশ্ন করলো। ওদের কি রিলেশন চলে তাহলে? মেঘের আগে গজগজ করে বলল। একতরফা ভালোবাসা বুঝিস? আমি ওনাকে পছন্দ করি, কিন্তু উনি করেন না, এটুকুই। এর বেশি প্রশ্ন করবি না। তামিম আর মিনহাজ চাউচাউই করে বলল। আচ্ছা তোর বস, আমরা খাবার নিয়ে আসি। বোনা এক দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে, একবারের জন্য পলক ফেলছে না। মেঘ চিবুক নামিয়ে বসে আছে। ছটফটে স্বভাবের মেয়েটা আজ এত শান্ত হয়ে বসে আছে। বন্যার একদম ভালো লাগছে না। মেঘকে আপদমস্তক দেখলো, হাতের মেহেদি ক্লাসেও দেখেছিল, কিন্তু কিছু বলেনি। মেঘ কথা বলছে না দেখে মেঘের হাতের মেহেদির ডিজাইন দেখতে দেখতে বলল। এত সুন্দর করে মেহেদি কে দিয়ে দিল? আবির ভাই। বন্যা চোখ বড় বড় করে তাকিয়ে বলল। কি? এটা কিভাবে সম্ভব? সত্যি? হ্যাঁ সত্যি। আবির ভাই মেহেদি দিয়ে দিয়েছেন, তারপরও তোর মন খারাপ? মেঘ পুনরায় চিবুক নামালো। বন্যা হাত উল্টাতেই হাতের তালুর লেপটানো রং চোখে পড়ল। স্বাভাবিক কণ্ঠে বলল। মাঝখানটা এভাবে নষ্ট করেছিস কেন? আমি করি না। কে করছে? আবির ভাই। মা কেন? ওনার নাম লিখেছিলাম তাই। মেঘের কথা শুনে বন্যা স্তব্ধ হয়ে আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না, নির্বিকার হয়ে বসে আছে। মেঘের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে কিছু বলেই কেঁদে ভাসাবে। বন্যা আশেপাশে মাথা ঘোরালো। লিজারা একটু দূরে বসে তিনজন গল্প করছে, তামিম আর মিনহাজও দূরে। বন্যা অত্যন্ত যত্ন সহকারে মেঘের হাতে হাত বুলাতে বুলাতে নমনীয় কণ্ঠে শুধালো। নাম লিখছিলি কেন? মেঘ অভিমানী কণ্ঠে বলা শুরু করলো। আবির ভাইয়ের মামাতো বোন মালা, উনি অনেকদিন যাবত আবির ভাইকে পছন্দ করেন। আবির ভাই দেশে ফেরার পর একদিন আমাদের বাসায় আসছিল। তখন থেকেই ওনার ভাব ভালো লাগেনি। ওনাদের বাড়িতে যাওয়ার পর থেকেই আবির ভাইয়ের পিছু ঘুরঘুর করছিল। আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। শেষ পর্যন্ত ওনার হাতে এ লিখে আমায় দেখাচ্ছিল। সেই রাগে আমিও আমার হাতে আবির লিখেছিলাম। সেটা আবির ভাই দেখে এমনটা করেছেন, অথচ মালা আপুকে কিছুই বললেন না। বেস্ট ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার ভাষা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। স্থির দৃষ্টিতে যে বিড়বিড় করে বলল। উনি কি কোনোভাবে ওই মেয়েকে পছন্দ করেন? তামিমরা খাবার নিয়ে চলে আসছে। মেঘের চোখ টলমল করছে। তামিম খাবার দিতে দিতে বলল। জানি না। কি রে, কি হয়েছে তোর? কাঁদিস কেন? সাদিয়া মিষ্টি সকলেই এবার মেঘকে লক্ষ্য করছে। মেঘের মতো প্রাণোচ্ছল মেয়ের চোখে পানি, এটা কেউই মানতে পারছে না। একের পর এক প্রশ্ন করছে। বন্যা সবার উদ্দেশ্যে গুরুতর কণ্ঠে বলল। কিছু হয়নি, এমনিতেই খা তোরা। মিনহাজ, তামিম, মেঘ আর বন্যার মুখোমুখি বসেছে। মিনহাজ খাচ্ছে, খানিক পরপর মেঘকে দেখছে। মেঘ চিবুক নামিয়ে বসে চটপটি খাচ্ছে। খাওয়া শেষে বাটি রাখতে গিয়ে চোখ পড়ে রাস্তার পাশে বাইকের দিকে। রক্তাপ আঁকিতে চোখ পড়ে অকমরসাদ কেঁপে উঠল। ব্যাগ থেকে ফোন বের করতে করতে এগিয়ে গেল বাইকের দিকে। ফোনের স্ক্রিনে 3টা মিসড কল ভেসে আছে। 3টা কলই আবি করেছিল। ক্লাসে ঢুকলে মেঘ সবসময় ফোন সাইলেন্ট করে রাখে। ক্লাস শেষে ভাইব্রেশন মোড অন করে দেয়। আজ ক্লাস শেষে খেতে চলে আসায় ফোন হাতেই নেয়নি। আবিরের কাছাকাছি এসে কাপা গলায় বলল। ফোন সাইলেন্ট ছিল। আবির অন্যদিকে মুখ করে বিরক্ত হয়ে বলল। 10 মিনিট ওয়েট করার ধৈর্য হয়নি। আড্ডা দেওয়ায় এত ইচ্ছে ছিল, আমায় জানালেই হতো। অফিসের কাজ ফেলে কাউকে বিরক্ত করতে আসতাম না। মেঘ ট্যাপ ট্যাপ করে আবিরের দিকে তাকিয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, তবুও ঘাড় কাত করে মেঘ আবিরের মুখ দেখার চেষ্টা করছে। সকালবেলা হেলমেট না খোলাই কেউ আবিরকে দেখতে পায়নি। এখন হেলমেট খোলাই মিনহাজ, তামিম সহ মেয়েগুলো দাঁড়িয়ে আবিরকে দেখার চেষ্টা করছে। আবির একটা রিক্সা ডেকে ভাড়া দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলে। এই মেয়ে, বাসায় যাও। বন্যা না করতে যাবে, তখনই চোখাচোখি হয় আবিরের সঙ্গে। কপালে ভাঁজ, সাথে আবিরের রাগান্বিত চাহনি দেখে না করার সাহস হয়নি। ভদ্র মেয়ের মতো রিকশায় উঠে পড়ে। বন্যা যাওয়ার পর
আবির, মিনহাজ আর তামিমকে এক পলক দেখে বাইক স্টার্ট দেয়। বাড়ির মানুষজন অনেকক্ষণ আগেই চলে এসেছে। আবির তানভীরের সঙ্গে কথা বলে এক মুহূর্ত দাঁড়ালো না, বাসা থেকে বেরিয়ে রওনা দিল অফিসের উদ্দেশ্যে। 5 মিনিটের মধ্যে তানভীরও বেরিয়ে পড়েছে। সপ্তাহখানেক পর নির্বাচন, যার জন্য তানভীর দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করেছে। মেঘ ফ্রেশ হয়ে সেই যে ঘুমিয়েছে, মিমের ডাকে উঠেছে প্রায় সন্ধ্যাবেলায়। দুবোন ফ্রেশ হয়ে ছাদের গাছগুলোকে দেখতে গেছে। কিছু গাছের আগাছা পরিষ্কার করে গাছগুলোতে পানি দিয়ে আজানের সঙ্গে সঙ্গে রুমে চলে এসেছে। বছর শেষ হতে চলো। 1 বছরের সকল হিসাব মিলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। তার মধ্যে তানভীরের নির্বাচনের প্রেশার। সে রিস্ক নিয়ে তানভীরকে রাজনীতিতে পাঠিয়েছে। তানভীর ব্যর্থ হলে সেই ব্যর্থতার সম্পূর্ণ দায় পড়বে আবিরের উপর। তার থেকেও বড় বিষয় হলো তানভীরকে ঠিক রাখতে কষ্ট হয়ে যাবে। এদিকে মেঘের আচরণ ভালো না। মেয়েটা ইদানিং অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ করে যেন ম্যাচুরিট ভর করেছে মেঘের উপর। কথায় কোনো চঞ্চলতা নেই। খাবার সময় ছাড়া নিচে সচরাচর নামতেই দেখা যায় না। ভার্সিটির ঘুম আর গাছের যত্ন নিয়েই দিন কাটিয়ে দেয়। সন্ধ্যার পর থেকে পড়াশোনা করে বাকিটা সময় অনলাইনে হ্যান্ড পেন্টিংয়ের কাজ শেখে। খুব বেশি মন খারাপ থাকলে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আবিরের সঙ্গে সকালে খাবার টেবিলে ব্যতীত দেখা হয় না। আবিরও বাসায় ঠিকমতো সময় দিতে পারে না। সারাদিন 2 অফিস সামলে সন্ধ্যার পর বাসায় ফিরে ফ্রেশ হয়ে জিমে যায়। জিম থেকে ফিরতে প্রায় 12টা বেজে যায়। রেগুলার চলছে এই রুটিন। ভার্সিটির বন্ধুরা কেউ মেঘের ফ্রেন্ড লিস্টে অ্যাড ছিল না। স্কুল কলেজের ফ্রেন্ডরাই অ্যাড ছিল শুধু। মিনহাজ আর তামিম বলতে গেলে অ্যাড করেছে ওদেরকে, সাথে সাদিয়া মিষ্টি ওদেরকেও অ্যাড করেছে। এক বিকেলে মেঘ আর মিম দুবোন সাথে গাছে পানি দিতে দিতে গল্প করছিল। হঠাৎই মিম বলল, আপু, একটা কথা তোমায় বলা হয়নি। মেঘ সন্ধিয়ান হয়ে প্রশ্ন করলো, কি কথা? মালা আপুর হাতে না মেহেদি দিয়ে নাম লেখা দেখেছিলাম। অকস্মাৎ মেঘের মন খারাপ হয়ে গেছে। কিছুদিন যাবৎ সবকিছু এড়িয়ে চলছে যেন স্বাভাবিক হতে পারে। হাতের মেহেদিও উঠতে শুরু করেছে। মিম পুনরায় মনে করিয়ে দিল। মিম পুনরায় বলল, কি নাম ছিল জানো আপু? মেঘ এ অক্ষর দেখেছিল, কোনো নাম ছিল না। কিন্তু মিম নাম কোথায় পেল? তবে কি পরে আবির ভাইয়ের নাম লিখেছিল? মেঘ আনমনে এসব ভেবে প্রশ্ন করলো, কি নাম? আশিক। মেঘ চমকে উঠে প্রশ্ন করলো, আশিক? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, আমি একদম ঠিক দেখেছি। বিয়ের দিন রাতেও দেখেছি। তোমাকে বলতে গিয়ে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। তারপর দিশাকে জিজ্ঞেস করলাম আশিক কে। তখন দিশা বলেছে মালা আপুর এক্স বয়ফ্রেন্ড নাম আশিক। এক্স বয়ফ্রেন্ড? দিশা তো তাই বলল। মেঘ গভীর চিন্তায় পড়ে গেছে। মালাপুর বান্ধবীদের সঙ্গে বলা কথা আর ওনার আচরণে স্পষ্ট বুঝে গেছে উনি আবির ভাইকে পছন্দ করেন। সকালবেলা হাতে শুধু এ অক্ষরটাই ছিল, শুধু উৎসাহ নিয়েই দেখাচ্ছিল। রাতে সেই অক্ষর আশিক কিভাবে হলো? কেউ কি হাতে কখনো এক্সের নাম লিখে? তবে কি অন্য কেউ ওনার হাতে নাম লিখিয়ে দিয়েছে? কে সে? আবির ভাই নয় তো? মেঘের হৃদয়ে শক্ত খোলস ভেদ করে অকৃত্রিম হাসি ফুটে উঠেছে। তাড়াতাড়ি গাছে পানি দিয়ে রুমে চলে গেছে। বেলকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করছে। আবির সিঁড়ি দিয়ে উঠতেই মেঘ রুমে দরজা খুলে বেরিয়ে আসলো। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির ভুরু কুঁচকালো। মেঘ হাস্যোজ্জ্বল মুখে বলল, আবির ভাই। আবির কোনো প্রকার ভাবাবেগ প্রকাশ না করে কিছুটা তপ্ত স্বরে বলল, কিছু বলবেন? মেঘের হাসি মুখ মুহূর্তেই অন্ধকারে ছেয়ে গেছে। আবিরের এমন উত্তর আশা করেনি সে। মুখ গোমরা করে বলল, আমি যা বলতে চাই তা শোনার ধৈর্য আপনার হবে না। বিরক্ত করার জন্য দুঃখিত। দুপা পিছিয়ে রুমে ঢুকেই মেঘ দরজা আটকে দিয়েছে। আবির অভিভূতের নাই বন্ধ দরজার পানে চেয়ে আছে। কিছু মুহূর্তের জন্য আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল। আবিরের মলিন চাহনি দেখে তানভীর নিজেই রুমের দরজা থেকে ডাকলো, কি হয়েছে ভাইয়া? বন্ধ দরজা থেকে মনোযোগ সরল আবিরের। তানভীরের দিকে না তাকিয়ে ছোট্ট করে বলল, কিছু না। নিজের রুমের দিকে পা বাড়াতে যাবে তানভীর পুনরায় বলল, ভাইয়া তোমার কি কিছুক্ষণ সময় হবে? কেন? এমপি তোমাকে দেখা করতে বলেছিল। আমাকে কেন? জানি না, সামনে নির্বাচন, হয়তো সেই বিষয়ে কথা বলবেন। কিছুক্ষণ অপেক্ষা করো, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা।
আবির ফ্রেশ হয়ে তানভীরের সঙ্গে বেরিয়ে গেছে। মেঘ রুমে বসে বসে হ্যান্ড পেন্টিংয়ের কাজ করছিল। বেশ কিছুদিন যাবৎ মিমের একটা ড্রেসে কাজ করছে। ড্রেসের কাজ শেষ করেই বন্যাকে ছবি পাঠিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ছবি দেখে বন্যা কল ব্যাক করেছে। দুই বান্ধবী প্রায় 30 মিনিট গল্প করেছে। বন্যা জামা কাপড় সেলাই করতে পারে। মেঘ যেহেতু হ্যান্ড পেন্টিং শিখে ফেলেছে, দুই বান্ধবী মিলে অনলাইনে বিজনেস করবে। সেই বিজনেসের টাকা দিয়ে তারা দেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবে। তারপর দেশের বাহিরে ট্যুর দিতে যাবে। এখন যা ইচ্ছে করতে পারবে, কারো কাছে অনুমতি নিতে হবে না। এসব নিয়েই আড্ডা দিচ্ছিল। কথা শেষ করে মেঘ ড্রেসটাকে নিয়ে হুটোপুটি করে নিচে নামলো। আম্মু, কাকিয়া, আব্বু সবাইকে দেখানোর জন্য। সবার প্রশংসা শুনতে শুনতে মেঘের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। মিম তো খুশিতে বোনকে জড়িয়ে ধরেছে। আদি ওয়ার্ড্রপ থেকে নিজের 5-7টা শার্ট আর টি শার্ট বের করে নিয়ে আসছে। মেঘ যেন সেগুলোতে কার্টুনের ক্যারেক্টার আর্ট করে দেয়। আদির এমন কাণ্ড দেখে বাড়ির প্রত্যেকেই হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে। এমন সময় তানভীর আর আবির পাশে ঢুকলো। ড্রয়িং রুমের হাস্যোজ্জ্বল পরিবেশ দেখে তাদের মনোযোগও সেদিকে গেল। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে ঠাট্টা স্বরে বললেন, দেখো আমার মেয়ে কত সুন্দর করে জামা প্রিন্ট করেছে, আমার মেয়ে বলে কথা। তানভীর ড্রেসটা ভালোভাবে দেখে নিল। ড্রেস দেখে বোঝা যাচ্ছে কাঁচা হাতের কাজ। প্রথমবার কোনো কাজই পারফেক্ট হয় না, তারপরও দূর থেকে তেমন কিছু বোঝা যায় না। কালার কম্বিনেশন ভালো হতে দূর থেকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তানভীরের পাশাপাশি আবিরও ড্রেসের দিকে তাকালো। চোকাচুকি হলো আবির মেঘের। অভিমানে মেঘ চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ড পর আবিরও অন্যদিকে তাকালো। তানভীর আব্বুর ঠাট্টা বুঝতে পেরে সেও মজার ছলে বলল, শুধু আপনার মেয়ে বলে না, আমার বোন বলে এত সুন্দর প্রিন্ট করতে পেরেছে। আমার বোনের মতো লক্ষ্মী মেয়ে আর একটাও খোঁজে পাওয়া যাবে না। তানভীরের কথা শুনে সকলেই হাসতে শুরু করেছে। একটা ড্রেস প্রিন্ট করা নিয়ে বাবা ছেলে মিলে মেঘকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তানভীর খানিক হেসে আবিরের দিকে তাকিয়ে বুড়ো জোড়া নাচালো। আবিরের ওষ্ঠাধয় কিছুটা প্রশস্ত হলো। তানভীর যে আবিরকে শোনানোর জন্যই ইচ্ছাকৃত বোনকে লক্ষ্মী বলে সম্বোধন করেছে, এটা আবিরের বুঝতে বাকি নেই। আবির আর মেঘের মধ্যে কোনো কিছু নিয়ে মান অভিমান চলছে, সেটা বুঝতে পেরেই তানভীর সন্ধ্যে থেকে আবিরকে জিজ্ঞেস করছে, কিন্তু আবির কিছুই বলছে না। মেঘের বিষয়ে কিছু বলেই কথা এড়িয়ে যাচ্ছে। মোজাম্মেল খান তানভীরের কথার প্রতি উত্তরে বলেন, আমার মেয়ের এত এত গুণ যে আমার মেয়ের যেই বাড়িতে বউ হয়ে যাবে সেই বাড়িতেই রানীর মতো থাকবে, বুঝলে? তানভীর দ্বিতীয়বারের মতো আবিরের দিকে তাকিয়ে হালকা কাশি দিয়ে ভুরু নাচালো। ইশারাতে যেন প্রশ্ন ছুড়ে দিল আবিরকে, কি রাখবে তোমার রানীর মতো? তানভীরের মুখে হাসি থাকলো। আবিরের ভুরু যুগল কুচকানো। আব্বু চাচুকে সে এক বিন্দু বিশ্বাস করতে পারে না। আজ মজার ছলে বলেছেন, কিন্তু দুদিন পর যে তার ব্যবস্থা করতে যাবে না, তার কি গ্যারান্টি আছে? ভাবতে আবিরের কলিজা কেঁপে উঠল। আর এক মুহূর্ত দাঁড়ালো না। শীতে উঠতে উঠতে মালিয়া খানকে উদ্দেশ্য করে বলেন, আম্মু খাবার রেডি করো। মেঘ আর চোখে ছোট্ট করে শীত পানে চেয়ে আছে। অষ্টাদশী অভিমানী মনের অভিমানেরা তীব্রভাবে হানা দিয়েছে। সন্ধ্যাবেলা আবির ভাইকে রাগ দেখালো, অথচ আবির ভাই নিজ থেকে একবারের জন্য কথা বলার চেষ্টা করলো না। ড্রেস দেখে সকলেই প্রশংসা করেছে, কিছু একটা কমেন্টস হলো করেছে, অথচ আবির ভাই কিচ্ছু বলে না। পৃথিবীর বুকে এই একটা মানুষের হৃদয়ই বোধহয় শক্ত পাথরের তৈরি, যে হৃদয়ে না আছে কোনো অনুভূতি আর না আছে আবেগ। ড্রেসটা মিমকে দিয়ে দিল। এখনও রং ঠিক মতো শুকায়নি, শুকালে ব্যবহার করতে পারবে। সবার সঙ্গে মেঘও খেতে বসেছে। আবির একটা ব্যাগে ল্যাপটপ আর কিছু জামা প্যান্ট নিয়ে নিচে এসেছে। ব্যাগ রেখে খেতে বসেছে। খুব তাড়াহুড়োতে খাবার শেষ করেছে। আলী আহমেদ খান একবার ব্যাগের দিকে তাকাচ্ছেন, একবার আবিরের দিকে। ছেলের তাড়াহুড়ো দেখে কিছু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন। অবশেষে শুধালেন, এত রাতে কোথায় যাবে? কাজ আছে। আসবে কখন? 3-4 দিন পর। অফিস? ঢাকাতেই থাকবো, সমস্যা নেই। অফিসে সময় মতো চলে আসব। ঢাকাতে থাকবে মানে? ঢাকা তোমার কি এমন কাজ যে বাসা ছেড়ে বাইরে থাকতে হবে? আছে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ। সকালে নির্বাক আবির খাবার শেষ করে হাত ধুয়ে ব্যাগ নিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। সকালের মতো মেঘও স্তব্ধ হয়ে গেছে। কথা নেই বার্তা নেই, হুট করে বাসা থেকে বেরিয়ে গেলেন।
এসব কাজ ছেলেদের পক্ষে সম্ভব। বাইরে রাত কাটানো, বড়দের মুখের পর কথা বলা, বেপরোয়া চলাফেরা, সব স্বাধীনতাই ছেলেদের। মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলেন, আপনাকে কতবার বলছি ছেলেকে বিয়ে করাতে, গড়ে বউ থাকলে রাত বিরাতে বাইরে ঘুরতে পারবে না। আচ্ছা দেখছি। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আবির এখনো বাসায় ফেরেনি। অভিমানী মেঘ সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখে যেন আবির ভাইয়ের কথা মনে না পড়ে। মিম আদির সঙ্গে খেলাধুলা করে টিভি দেখে, ক্লাসে যায়। অথচ সারাদিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ করে বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কারোর কণ্ঠ শোনার জন্য মনটা ছটফট করতে থাকে। সহ্য করতে না পেরে কল দিল সেই পাথরে হৃদয়ের মানবকে। পরপর 2বার কল দিল, অথচ রিসিভ হচ্ছে না। মনকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু মনটাও মাঝে মাঝে সান্ত্বনা মানতে চায় না। মনটা যেন চিৎকার করে বলছে। মনের কথা রাখতে 3য়বারের মতো ডায়াল করলো, অথচ নো রেসপন্স। 5 মিনিটের মতো নিশ্চুপ বসে রইল মেঘ। বারবারই ফোনের দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি সেই পাথরে মানবের কল আসলো। নিজের প্রতি রাগ আর অভিমান বেড়ে চলেছে। নিজের রাগ করে নিজের ব্যাহের মতো কল দিচ্ছে, অথচ আবির ভাই রিসিভও করছে না। রাগে ক্ষোভে একসময় 2 চোখ বেয়ে পানি পড়তে শুরু করেছে। বিকেল পেরিয়ে রাত হয়ে গেছে, অথচ আবির ভাইয়ের কোনো খবর নেই। প্রায় 10টার দিকে আবির কল ব্যাক করেছে। একবার রিং হতেই মেঘ সঙ্গে সঙ্গে রিসিভ করলো। ওপাশ থেকে আবির বলল, সরি, কাজে ব্যস্ত ছিলাম, ফোন দেখিনি। প্রখর অভিমান মুহূর্তেই গলে পানি হয়ে গেছে। মেঘ ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ কি হয়েছে তোর? এই মেঘ। সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ। আবির কলের পর কল করছে, অথচ রিসিভ হচ্ছে না। প্রেয়সীর মলিন চেহারা যেখানে আবির হৃদয়কে ক্ষত বিক্ষত করে, সেখানে তার প্রেয়সী কাঁদছে। কিছুক্ষণের মধ্যে আবির বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে সোফায় বসে ইকবাল খান নিউজ দেখছিলেন। আবিরকে দেখে চিন্তিত কণ্ঠে বলেন, তুই না আরো 2 দিন পর আসবি বলছিলি? জবাবে আবির বলল, ইচ্ছে হলো তাই চলে আসছি। আবির দ্রুত সিঁড়িতে উঠেই মেঘের রুমে ঢুকলো। মেঘ বিছানায় উপর হয়ে শুয়েছিল, হয়তো ঘুমিয়ে পড়েছে। আবির ব্যাগটা চেয়ারের উপর রাখতেই মেঘ উঠে বসেছে। সিক্ত চোখে এক পলক আবিরকে আপদমস্তক দেখেই চিবুক নামিয়ে নিল। আবির মেঘের কাছাকাছি এসে প্রশ্ন করল, কি হয়েছে তোর? মেঘের নিস্তব্ধতা দেখে আবির মেঘের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করলো। কপাল ঠান্ডা, তবে হলোটা কি? কয়েকবার মেঘকে জিজ্ঞেস করার পর সাড়া না পায় আবির বিছানার পাশে ফ্লোরে বসে পড়েছে। ফ্লোরে বসে বিছানার পাশে মাথা রেখে মেঘের অভিমানী মুখের দিকে চেয়ে আছে। আবিরের কাণ্ড দেখে মেঘ তার চিবুক নামিয়ে গলায় ঠেকালো, তবে আবিরের দৃষ্টি সরল না। হঠাৎই আবির হাত বাড়িয়ে ব্যাগটা নিজের কাছে নিয়ে সেখান থেকে একটা শপিং ব্যাগ আর একটা কাচির প্যাকেট বের করে চেয়ার উপর রেখে সেই শপিং ব্যাগ থেকে কয়েকটা বেলি ফুলের মালা বের করলো। মেঘ আর চোখে মালাগুলোর দিকে তাকিয়ে সহসা মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলেছে। আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ আবিরের দিকে তাকে ভেঙচি কেটে বিপি করে বলল, আল্লাদি ডাকে মেঘের রাগ ভাঙবে না। পুনরায় মুখ ঘোরালো। আবির মৃদু হেসে বলল, হৃদয়ে বহিছে প্লাবন, তীব্র ব্যাকুলতা, তুই আমার নিভৃতে যতনে রাখা বেলি ফুলের পুষ্পমালা। মেঘ কপাল কুচকে চোখ গোল গোল করে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, এসব ভাবের কথা আমায় শোনাতে আসবেন না, সবকিছু মাথার উপর দিয়ে যায়। আবির কিছুটা শব্দ করেই হাসলো। মন খারাপ রাগ অভিমান দূরে সরিয়ে হাত বাড়িয়ে নমনীয় কণ্ঠে বলল, দেখি হাতটা দে। দরকার নেই। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, শরীরে আকাশসম ক্লান্তি নিয়েও জ্যাম পেরিয়ে শহর ঘুরে ফুল নিয়ে আসছি, ঢং করিস না প্লিজ। আমি ঢং করছি? ঢঙ্গিরা ঢং করবে, এটাই তো স্বাভাবিক। মেঘের উত্তরে তোয়াক্কা না করে আবির মেঘের হাত টেনে আলতোভাবে হাতে বেল ফুলের মালা বিঁধে দিচ্ছে। মেঘ কয়েকবার হাত সরাতে চেয়েছে, কিন্তু আবিরের অগ্নি দৃষ্টি দেখে মাথা নিচু করে রাগে গজগজ করতে করতে বলল, আপনার কি আমাকে লোভী মনে হয়? কেন? যখন যা ইচ্ছা আচরণ করবেন, যা তা বলবেন, যেভাবে খুশি ভাব দেখাবেন, তারপর কাচ্ছি, মালা, চকলেট
হাবি জাবি নিয়ে এসে আমার মন গলানোর চেষ্টা করবেন। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, যা ইচ্ছে আচরণ আমি করতে চাই না। তোর কিছু কিছু কর্মকাণ্ড আমায় সেসব আচরণ করতে বাধ্য করে। সেজন্যই তো কল দিলে কল ধরেন না, পাষাণ। আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো, আমি সত্যি সত্যি ব্যস্ত ছিলাম। অফিসের পাশাপাশি অন্যান্য কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। বিকেলের পর ফোন হাতে নেওয়ারই সময় পাইনি। সত্যি বলছি, আমি বিশ্বাস করো। বিরক্তির স্বরে বলল, আমি আপনাকে বিশ্বাস করি না। আবির চোখের বর্ণ কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। আবির ভুরকুচকে পুনরায় প্রশ্ন করলো, তুই আমায় বিশ্বাস করিস না? না। একটু করিস না? না। সত্যি? যেখানে বিশ্বাস নেই সেখানে আবিরের কোনো কথাও নেই। আবির চলে যেতে নিলে মেঘ মুচকি হেসে বলল, একটু একটু বিশ্বাস করি। এক চিমটি বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। চোখ বন্ধ করে আমায় বিশ্বাস করতে পারলে তবেই বলিস। আবির কারো অবিশ্বাসের পাত্র হয়ে থাকতে চাই না। মেঘ আহমকের মতো চেয়ে আছে। সামান্য কথাতে আবির ভাই এভাবে রেগে যাবে মেঘ সেটাও ভাবেনি। আবির রাগে ব্যাগ নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাত 11:50 নাগাদ মেঘ চুপি চুপি আবিরের রুমের সামনে এসেছে। ড্রয়িং রুমের একটা লাইট ব্যতীত পুরো বাড়ির লাইট অফ। 12টায় নিউ ইয়ার, এজন্যই মূলত আবির ভাইকে বেশি মিস করছিল। কল দিয়ে বলতো, কিন্তু আবিরের কণ্ঠ শুনে নিজেকে স্বাভাবিক রাখতে পারেনি। বুকের ভেতরে অভিমানে পাহাড় গলতে শুরু করেছিল। নতুন বছর প্রিয় মানুষের সঙ্গে কাটাবে ভেবেই সন্ধ্যায় ছাদ থেকে অনেকগুলো ফুল এনে সেগুলোকে সাজিয়েছে। ছাদে একটা সুন্দর গিফট কার্ড বানিয়ে তাতে ডিজাইন করে হ্যাপি নিউ ইয়ার লিখেছে। সাথে একটা সুন্দর চাবি রিং কিনে এনেছে। মানুষ বলে বছরের প্রথম দিন যেভাবে কাটে 4 বছর নাকি সেভাবে কাটে। কুসংস্কার যেন মেঘের ইচ্ছে সে আবিরের সাথে নতুন বছর শুরু করবে। গিফটগুলো নিয়ে আস্তে করে দরজা ধাক্কা দিতে চোখ পড়ে বিছানার দিকে। সামান্য আলোতে আবিরের নাকার কপাল দেখা যাচ্ছে, লেপে ঢাকা সম্পূর্ণ শরীর। মেঘ সেখানে দাঁড়িয়ে পায়ের নুপুর দুটোকে নিচ থেকে হাত দিয়ে উপরে তুলে পায়ের মাংসল অংশে আটকে দিয়েছে, যেন হাঁটলে শব্দ কম হয়। খুব দ্রুততার সহিত পা রাখলো রুমের মধ্যে। গিফটগুলো যত্ন সহকারে টেবিলের উপর রেখে তাকালো আবিরের অভিমুখে। গত 3 দিন ঠিকমতো ঘুম খাওয়া কিছুই হয়নি। ক্লান্তিতে আবিরের চোখের পাতা বারবার বন্ধ হয়ে আসছিল। তাই রুমে এসে শাওয়া নিয়ে শুয়ে পড়েছে। মেঘ আবিরের মাথার কাছে দাওনাতে আবিরের থুতনি পর্যন্ত দেখা যাচ্ছিল। থুতনির নিচ থেকে বাকি শরীর লেপের নিচে ঢাকা। মেঘের বুকে চাপা অভিমান দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ঢোক গিলে নিজের নাক মুখ চেপে ধরল। একবার আবির ভাই বলেছিলেন, নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি। একবার আবির ভাই বলেছিল। পুরো কথাটা মনে পড়তে নাক মুখ চেপে ধরেছে। এবার আর কোনোভাবেই ফাঁসা যাবে না। মন বারবার চলে যেতে বলছে, অথচ মেঘ দৃষ্টি সরাতে পারছে না। আবির ভাইয়ের ঘুমন্ত মায়াময়ী চেহারার পানে মুগ্ধ আগিতে চেয়ে আছে। যে মানুষটার উপস্থিতি হৃদয়ে তোলপাড় চালায়, যার শানিত দৃষ্টি হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে, সে মানুষটা কি সুন্দর ঘুমিয়ে আছে। অষ্টাদশীর মনের রাজ্যে অনুভূতিরা সব অভিমান ভুলে নবরূপে সেই শ্যামবনের পুরুষের প্রেমে পড়তে বাধ্য হয়েছে। স্থির দৃষ্টিতে চেয়ে মনে মনে বিড়বিড় করে বলল, আপনি এত কিউট কেন? মনে হয় আল্লাহ আপনাকে বানানোর সময় কিউটনেসের ডিব্বা আপনার উপর ঢেলে দিয়েছিল। বেলকনি দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই শরীর লোম দাঁড়িয়ে পড়েছে। সে সঙ্গে মেঘও কেঁপে ওঠে। এই ঠান্ডায় বেশিক্ষণ এখানে থাকা যাবে না। শরীরের কম্পনের শব্দে আবির ভাই সজাগ হয়ে যাবে। বারবার যেতে চাইছে, কিন্তু ঘুমন্ত আবির ভাইকে দেখার লোভ সামলিয়ে যেতে পারছে না। কে বলবে, এই মেয়ে গত 9 বছর যাবৎ আবির ভাইকে সহ্যই করতে পারত না। আবির ভাই ফিরেছে সবে মাত্র 6 মাস হয়েছে। এতে আবিরের প্রতি পুরোপুরি আসক্ত হয়ে পড়েছে। যে মেয়ের রাগ আর জেদের কাছে খানবাড়ির প্রতিটা সদস্য হার মানত, সে মেয়ের রাগ অভিমান এখন আবিরের রাগের সামনে তুচ্ছ। ভালোবাসা বোধহয় এমনই হয়। শত রাগের পরও প্রিয় মানুষটার উপস্থিতি হৃদয় প্রশান্ত করে তুলে। দেওয়াল ঘড়ির টিনটিনের শব্দে মেঘের ঘোর কাটে।
ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে দেখলো ঘড়িতে 12টা বাজে। মুখ ধুকপুক করতে শুরু করেছে। মনে অপরাধমূলক কাজ করার নিষিদ্ধ ইচ্ছে জেগেছে। বুক ফুলে অনেকটা শ্বাস টেনে নিঃশ্বাস আটকে আবিরের কপাল বরাবর মুখ এগিয়ে নিল। উদ্দেশ্য আবিরের কপালে চুমু খাবে। একটু সামনে এগোতেই বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে। অষ্টাদশী বুঝতে পারছে এই কাজ তার পক্ষে সম্ভব না। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। নিজেকে সামলাতে বাম হাত দিয়ে মুখ চেপে চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, অমনি ডান হাতে টান অনুভব করে। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। আবির মেঘের ডান হাতে জোরে টান দেওয়ায় মেঘ আবিরের উপর এসে পড়ে। তৎক্ষণাৎ মেঘকে উপর থেকেই পাশে সরিয়ে আবিরের গায়ের লেপ দিয়ে মেঘের গা ঢেকে দিয়ে মেঘের দু কাঁধের দুপাশে দুহাত দিয়ে ভর দিয়ে মেঘের মুখোমুখি উপর হয়ে শুয়ে আছে। আবিরের শরীরে না আছে লেপ, না আছে শীতের ভারী কোনো জ্যাকেট। একটা ট্রাউজার আর ফুলহাতা টি শার্ট পরনে। মেঘ দাঁতে দাঁত চেপে ধরে আছে। বন্ধ দু চোখের পাতা। হাত খোপায় বাঁধা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে। দোয়াতে বেলি ফুলের মালা। বেলি ফুলের সুবাস ছড়াচ্ছে রুমে। নিশ্চুপ আবির, দৃষ্টি মেঘেতে নিবদ্ধ। মেঘ নিভু নিভু চোখে তাকাতেই আবিরের ঘনিষ্ঠতা উপলব্ধি করল। পুনরায় চোখ বন্ধ করে ফেলেছে। অষ্টাদশী হৃদ স্পন্দনের মাত্রা বেড়েছে কয়েক গুণ। বেলে ফুলের সুবাসের সঙ্গে আবির ভাইয়ের শরীর থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের এত কাছাকাছি আসায় মেঘের শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। অজানা শিহরণ বইছে শরীরে। আবিরের আঁখি যুগলে ঘুম লেপ্টে আছে। শান্তিময় ঘুমের দেশে নিমগ্ন ছিল আবির, কিন্তু অষ্টাদশীর অনাদি কর্মকাণ্ড আবিরের গভীর ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে। আবির ঘুমো ঘুমো চোখে মেঘকে দেখেছে। বেশ কয়েকবার চোখ গিলে ভয়ে ভয়ে চোখ মেলল। চোখেচোখি হলো আবিরের সঙ্গে। লেপের ভেতর মেঘের শরীর ঘামতে শুরু করেছে। বুকের ভেতর প্রবল ঝড় বইছে। মেঘ চোখ নামিয়ে বলতে চেষ্টা করলো, আমার। আবির এক হাতে শরীরে সম্পূর্ণ ভর ফেলে অন্য হাতের আঙ্গুল দিয়ে মেঘের ঠোঁট স্পর্শ করলো। অমনি মেঘ পাথর বনে গেল। আবিরের দৃষ্টি স্পর্শ কোনো কিছুই আজ স্বাভাবিক নয়। অষ্টাদশীর মস্তিষ্ক জুড়ে চিন্তারা ঘুরপাক খাচ্ছে। কি হতে চলেছে তার সাথে? এদিকে আবির ভাইয়ের কাছে ধরা পড়ার ভয়, অন্যদিকে আবির ভাইয়ের এত কাছে আসা। প্রচণ্ড অস্বস্তিতে ভুগছে মেয়েটা। দীর্ঘকালীন নীরবতা ভেঙে আবির ঘুমো ঘুমো কণ্ঠে বলল, নিষেধ অমান্য করার শাস্তি তবে দিতেই হচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়েছে। শরীরের কম্পন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ভয়ে নাক ঘামছে। আবির ঠোঁটের উপর থেকে আঙ্গুল সরিয়ে মেঘের নাকের ঘাম মুছে পুনরায় কাঁধের পাশে হাত রাখলো। মেঘের গলা ভার হয়ে আসছে, কথা আটকে যাচ্ছে। জোরপূর্বক বলল, সরি। এসব সরিটরিতে আবিরের মন গলানো সম্ভব না। আগেই সাবধান করেছিলাম, অঘটন ঘটলে আমি দায়ী না। তারপরও কথা মানিসনি। ধ্বংসের দ্বার প্রান্তে এসেছিস। মেঘ ভয়ে ভয়ে বলল, প্লিজ ছাড়ুন। আবির ভুরু কুঁচকে বলল, ধরি তো নি, ছাড়বো কেমন করে? সরুন, আমি যাব। এত সহজে তো সরছি না ম্যাম। আপনি অপরাধ করেছেন, শাস্তি আপনাকে পেতেই হবে। মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। আজ তার সঙ্গে কি হতে চলেছে সে নিজেও জানে না। এদিকে আবির দুহাতে ভর দিয়েই অষ্টাদশীর মুখোমুখি এগিয়ে যাচ্ছে। দুজোড়া ওষ্ঠের মাঝে শুধু কয়েক সেন্টিমিটারের ব্যবধান। মেঘের চোখ বন্ধ, ক্রমাগত কাঁপছে ওষ্ঠাদয়। তখনই আবির ফোনে রিংটন বেজে উঠল। রিংটনের শব্দে আবির মেঘের কাছ থেকে সরে শোয়া থেকে উঠে বসলো। মেঘের এলোমেলো চুলের নিচে আবিরের ফোন। মেঘ মাথা তুলে হাত বাড়ি ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতে দেখলো মালা নামে সেভ করা নাম্বার থেকে কল আসছে। ফোন এগিয়ে দিল আবির দিকে। মেঘের লজ্জায় লালিত মুখমণ্ডল মুহূর্তেই বদলে গেছে। ক্রোধে চোখ দুটি জ্বলছে। মালা নাম দেখে আবির সাইলেন্ট করে ফোন পাশে রেখে দিয়েছে। মালাপুর রাত বিরাতে আবির ভাইকে কল করে এটা মেঘ সহ্য করতে পারছে না। গা থেকে লেপ সরিয়ে বিছানা থেকে নামতেই আবির আলতোভাবে মেঘের হাত ধরে, কিন্তু মেঘ রেগে এক ছটকায় আবির হাত ছাড়িয়ে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে যাচ্ছে। আবির তপ্ত স্বরে বলল, শাস্তিটা তোলা রইল, পরের বার ছাড় দিব না।
মেঘের আগে আবিরের দিকে তাকিয়েছে, দরজাটা ঠাস করে লাগিয়ে রুমে চলে গেছে। মালা আপু আবির ভাইকে পছন্দ করে, হয়তো আবির ভাই পছন্দ করে না। মিমের বলা ঘটনা যদি সত্যি হয় তবে মালা আপুর হাতে আশিক নাম আবির ভাই আর সেই কাজ মেঘের জন্যই করেছে। মেঘ সবই বুঝতে পারছে, কিন্তু এত রাতে মালাপুর কল দেওয়া সে মেনে নিতে পারছে না। আজ মেঘ দেখেছে বিধায় রাগ করেছে, সবসময় তো সে দেখে না। তবে কি প্রতিদিনই মালাপুর সঙ্গে আবির ভাইয়ের কথা হয়? মেঘের রাগ বেড়েই চলেছে, মালাপুর থেকেও আবির ভাইয়ের প্রতি বেশি রাগ হচ্ছে। কেটে গেল কিছুদিন। মেঘ ইদানিং আবিরকে ইগনোর করে চলে। আবির ভাইকে দেখলে মালাপুর কথা মনে হয় আর আগে ফুঁসতে থাকে। আজ সভাপতি নির্বাচনের সময় বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রিয়তাকেই প্রাধান্য দেওয়া হয়, তবে তানভীরের ক্ষেত্রে বিষয়টা একটু ঝামেলার। যেমন বর্তমান সভাপতি আর তানভীর দুজনের জনপ্রিয়তাই প্রায় সমান সমান, তবে কাজের প্রতি দায়িত্ববোধ, কথা বলার দক্ষতা, জনসাধারণের প্রতি আচরণ এসব ক্ষেত্রে সভাপতির থেকেও তানভীর এগিয়ে আছে। তাছাড়া এমপির পছন্দের প্রার্থীও তানভীর আর আবির দুজনকেই বলেছিল এমপির কথা বলে সরাসরি সভাপতি পদ তানভীরকে দিয়ে দিবে, কিন্তু দু ভাইয়ের কেউ রাজি হয়নি। জিতলে নির্বাচন করেই জিতবে। সকাল সকাল দু ভাই বেরিয়ে গেছে। বাড়ির মহিলারা যেমন দুশ্চিন্তা করছে, তেমনি তানভীরের আপু মোজাম্মেল খানও চিন্তায় আছেন। হাজার হোক একমাত্র ছেলে বলে কথা, উপরে যতই রাগ দেখাক না কেন, ছেলে যে কাজ করছে সেটাতেই যেন সফল হতে পারে, সেই দোয়াই করছেন তিনি। 2-3 বার আবিরকে কল দিয়েও খবর নিয়েছেন। স্বাধীন না খেয়ে ফলাফলের অপেক্ষায় বসে আছেন। সন্ধ্যার পর আবির মিষ্টি নিয়ে বাসায় ফিরেছে। আবিরের পেছন পেছন তানভীরও প্রবেশ করলো। সোফায় 3 ভাই আদিও বসে আছে। মেঘ আর মিম ডাইনিংয়ে বসে গল্প করছিল। আবির ঢুকতেই ইকবাল খান শুধালেন, খবর কি? আবির হাসি মুখে বলল। 3 আলহামদুলিল্লাহ ভাই একজোটে বললেন আলহামদুলিল্লাহ। মেঘ আর মিম দুজনে ছুটে এসে তানভীরকে প্রশ্ন করে। তানভীর হেসে উপনিস মাথা নাড়ে। কংগ্রাচুলেশনস ভাইয়া। থ্যাংক ইউ বনু, আজ থেকে তোর নতুন পরিচয়, তুই জেলা ছাত্রলীগের সভাপতির বোন। গাল ফুলে প্রশ্ন করলো, আর আমি? তোকেও কি আলাদা করে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তুইও সভাপতির বোন। মিম আস্তে করে বলে, ট্রিট দিবা না? আম্মু বড়াম্মু কাকিয়া সবাই তানভীরকে অভিনন্দন জানাচ্ছে। তানভীর ভয়ে আছে, কখন জানি আব্বু বড় আব্বুর লেকচার দেওয়া শুরু করেন। আবির মায়ের হাতে মিষ্টির বক্সগুলো দিয়ে সবাইকে মিষ্টি দিতে বলল। তানভীর সিঁড়ি পর্যন্ত যেতেই মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, মিষ্টি ভাবি কেন দিবে? তানভীরের উচিত সবাইকে মিষ্টি মুখ করানো। তানভীর আতকে উঠে আপু তাকে মিষ্টি খাওয়াতে বলেছে, ভাবা যায়? তানভীর হাসি মুখে মিষ্টির বক্সগুলো থেকে একটা মিষ্টি হাতে নিয়ে বড় আব্বু কাকামণি, বড় আম্মু কাকিয়া, আবির, মেঘ, মিম আদি সবাইকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিয়েছে। সেই সঙ্গে বড় আব্বু আর আব্বুর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেছে। তানভীর ভেবে নিয়েছিল রাজনীতির জন্য তাকে নিজের বাড়িতে সবসময় চোরের মতো চলতে হবে, অথচ আব্বু বড় আব্বু এত সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছে যে সে অভিভূত হয়ে যাচ্ছে। মেঘ রুমে গিয়ে তানভীরের সঙ্গে একটা ছবি খুঁজে বের করে ফেসবুকে অভিনন্দন পোস্ট করেছে। সেই পোস্টে মেঘের সব বান্ধবীরা লাইক কমেন্ট করেছে, বোনাও কনগ্রাচুলেশন লিখে কমেন্ট করেছে। পরক্ষণেই মনে হলো তানভীর ভাইকে কল দেওয়া উচিত, কিন্তু সাহস পাচ্ছে না। কি না কি মনে করে এসব ভেবে অবশেষে কল করলো। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে কল দিলে? কংগ্রাচুলেশন। তানভীর ঠাট্টার স্বরে বলল, বাহ, তুমি আমায় অভিনন্দন জানাবে তো কল্পনাও করতে পারছি না। না মানে মনে হলো জানানো উচিত। যাক বাবা, মনে তো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এখন রাখি। শোনো, জি বলুন। আগামীকাল ফ্রি আছো? কেন? ছোটখাটো একটা ট্রিট দিতাম। শুধু শুধু ট্রিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। শোনো মেয়ে, ট্রিট দেওয়া কখনো প্রয়োজনের আওতায় পড়ে না, এটা যার যার ইচ্ছে থেকে আসে। বিকালে কল দেবো, রেডি থেকো। শুনেন, বলো। আমি কিন্তু একা যাব না। তো কাকে নিয়ে আসবা? ট্রিট দিলে মেঘ আর আমাকে একসঙ্গে দিতে হবে, আমি একা যাব না। ঠিক আছে,
তোমাদের ক্লাস শেষ হওয়ার আগেই আমি ভার্সিটির সামনে থাকবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটেই পূর্ণা মেঘকে কল দিয়ে সব কিছু জানিয়েছে। মেঘ আর পূর্ণা দুজনেই আজ সকাল সকাল বেরিয়েছে তানভীরের জন্য গিফট কিনবে। সেটা রাতেই প্ল্যান করে রেখেছিল। দুজনে ঘুরে ফিরে গিফট কিনে তারপরে ভার্সিটিতে এসেছে। ততক্ষণে সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম চলে এসেছে। দু একটা কথা বলে মেঘ আর পূর্ণা ক্লাসে চলে গেছে। মিনহাজ আর তামিম দুজন বাহিরে দাঁড়িয়ে আছে। মিনহাজের মেঘকে সেই প্রথম দিন থেকে পছন্দ হলো। তামিম বন্যার উপর ওইরকমভাবে ক্রাশ খায়নি, তবে মিনহাজ আর তামিম সর্বক্ষণ একসাথে থাকায় দুই বন্ধু কথা বলতে বলতে একসময় কথা ওঠে বন্যার বিষয়ে। মিনহাজ আর তামিম যেমন বেস্ট ফ্রেন্ড, মেঘ আর বন্যাও তেমন বেস্ট ফ্রেন্ড। মিনহাজ যেহেতু মেঘকে পছন্দ করে, তাদের সম্পর্ক হলে সে সাথে বন্যা তামিমের জুটি হলে তাদের বেশ মানাবে। এসব ভেবেই মূলত বন্যার প্রতি কিছুটা সিরিয়াস হয়েছে। এখন মিনহাজ তামিমকে বোঝাচ্ছে যেন বন্যাকে আজকেই প্রপোজ করে। মেঘ যেহেতু আবিরকে পছন্দ করে, তাই মেঘকে হুট করে প্রপোজ করতে গেলে কখনোই মানবে না, বরং বন্ধুত্ব ভেঙে যেতে পারে। তবে বন্যার এখন পর্যন্ত কারোর প্রতি কিছুই শোনেনি, তাই মিনহাজ তামিমকে এক প্রকার জোর করছে যেন বন্যাকে প্রপোজ করে। ক্লাস শেষ হওয়া মাত্রই মেঘ আর বন্যা গল্প করতে করতে বেরিয়ে পড়েছে। তামিমও তাদের সঙ্গে হাঁটছে। একসময় তামিম বন্যাকে ডাকলো, দুজনেই থেমে গেল। বন্যা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো,